আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য এনেছি ইতিহাসের সেরা সায়েন্স ফিকশন মুভিগুলোর একটা, যার নাম 2001 এ স্পেস অডিসি। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে 1968 সালের মানুষেরা এত ফিউচারিস্টিক চিন্তা করেছিল। এই গল্পটায় মানুষের বানর থেকে বিবর্তন হয়ে মানুষ হওয়া এবং তারপর মানবজাতির পুরো মহাবিশ্ব জয় করার এক অসাধারণ জার্নি দেখানো হয়েছে। যদিও আমি বিশ্বাসই করি না যে মানুষ বানর থেকে বিবর্তিত হয়েছে, আসলে এটা আমার ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী, কিন্তু তবুও গল্পটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এমনভাবে বলবো যে মানুষেরা অর্থাৎ আমরা সত্যিই বিবর্তিত হয়ে আজকের এই পর্যায়ে এসেছি। তো এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো চলুন এই অসাধারণ গল্পটা শুরু করা যাক। মানব সভ্যতার শুরু হয় আজ থেকে কয়েক লক্ষ বছর আগে, কিন্তু ওই সময় আমরা শুধুই একটা বানরের মতো ছিলাম, যারা না তো কথা বলতে পারত, না কোনো অস্ত্র চালাতে পারত। আমরা আলাদা আলাদা দলে থাকতাম, লতা পাতা খেয়ে পেট ভরাতাম, কখনো সামান্য একটু পানির উৎসের জন্য অন্য দলের সঙ্গে লড়াইও করতাম, আবার কখনো কোনো সিংহ বা চিতাবাঘের শিকার হয়ে যেতাম। ওই সময় বাকি পশুদের মতো মানুষের চিন্তা, বুদ্ধি আর দৌড় শুধুমাত্র একটা জায়গাতেই সীমাবদ্ধ ছিল, আর সেটা হলো এই প্রকৃতিতে টিকে থাকা বা সারভাইভাল। কিন্তু প্রশ্ন ওঠে যে শেষ পর্যন্ত সেই কোন জিনিসটা ছিল যেটা আমাদের বাকি জীবজন্তু থেকে আলাদা করে দেয়? কি সেই কারণ ছিল যেটা আমাদের বিবর্তনের এমন এক পর্যায়ে এনে দাঁড় করায় যেখানে আজ পর্যন্ত পৃথিবীর অন্য কোনো জীবজন্তু কখনোই পৌঁছাতে পারেনি? এর উত্তর লুকিয়ে রয়েছে এই সিনেমার গল্পে, যার শুরু হয় আজ থেকে 40 লক্ষ বছর আগে আফ্রিকার এক মরুভূমি এলাকা থেকে, যেখানে এপম্যান অর্থাৎ আমাদের মানুষদের পূর্বপুরুষদের একটা ছোট্ট দল একটা পানির উৎসের কাছে জীবনযাপন করছিল। ওই সময় আমরা নিরামিষভোজী ছিলাম আর বাকি নিরামিষভোজী প্রাণীদের সঙ্গেই থাকতাম। জীবন প্রতিদিন একটা সংগ্রামের মতো ছিল, কারণ সামান্য একটু অবহেলা আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারত। কিন্তু তারপর একদিন এপম্যানদের আরেকটা দল সেখানে চলে আসে। তারা আগের দলটাকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় আর নিজেরাই ওই পানির উৎসটা দখল করে নেয়। ওই ভয় পাওয়া এপম্যানের দলটা পালিয়ে গিয়ে অন্য একটা জায়গাতে লুকিয়ে পড়ে, কিন্তু ওই জায়গাতে না তো কোনো খাবার ছিল, না ছিল কোনো পানি। কিছুদিন তো এভাবেই কেটে যায়, কিন্তু একদিন সকালে তারা যখন ঘুম থেকে জেগে ওঠে তখন চারিদিকে চিৎকার চেঁচামেচি পড়ে যায়, কারণ তাদের সামনে এক অদ্ভুত কালো আয়তাকার আকৃতি ছিল, একটা মনোলিথ, যেটা কোনো সারা শব্দ ছাড়াই হঠাৎ করে সেখানে হাজির হয়েছিল। এপম্যানের দলটা ওটাকে দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিল, যেন কোনো অনুপ্রবেশকারী তাদের এলাকায় ঢুকে পড়েছে। ওই মনোলিথটাকে প্রাকৃতিক বলে মনেই হচ্ছিল না, কারণ প্রকৃতি কখনোই একদম নিখুঁত 90 ডিগ্রি কোণে কোনো জিনিসই বানায় না। ধীরে ধীরে সাহস জুগিয়ে এপম্যানেরা সেটার কাছে চলে যায় আর ওটাকে স্পর্শ করে দেখে, কিন্তু মনোলিথটা একেবারে ওখানে স্থির ছিল, কালো শক্ত একটা পাথরের মতো, না তো কোনো আওয়াজ, না কোনো নড়াচড়া। এপম্যানেরা সবাই শান্ত হয়ে যায়, আর ওই দিন থেকে এপম্যানদের চিন্তাভাবনা আর আচরণ হঠাৎ করে একটা বিশাল বড় পরিবর্তনের সম্মুখীন হয়। একটা বানর যে কিনা এতদিন শুধুমাত্র নিরামিষভোজী ছিল আর ভয়ের ছায়াতে বেঁচে ছিল, সে মাটিতে পড়ে থাকা একটা হাড় তুলে নেয় আর সেটা মাটিতে ছড়িয়ে থাকা হাড়গুলোর উপরে সজোরে আঘাত করতে থাকে। হাড়ের টুকরোগুলো চুরমার হয়ে যায় আর তারপর সে ওই হাড়টা দিয়ে সেখানেই ঘাস খেতে থাকা একটা টেপিয়ারকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। এটাই সেই মুহূর্ত ছিল যখন প্রথমবারের মতো মানুষ কোনো জিনিসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। আর এখন এই এপম্যানেরা শিকার করতে আর মাংস খেতে শিখে গিয়েছিল। এপম্যানদের ওই দলটা আবারও নিজেদের পুরনো পানির উৎসের কাছে ফিরে আসে, যেখানে এখন অন্য দলটা কবজা করে বসেছিল। তারা হামলা করে দেয় আর একটা এপকে হাড় দিয়ে পিটিয়ে পিটিয়ে সেখানেই মেরে ফেলে। এটাই ছিল মানুষের বিবর্তনের প্রথম জোরালো প্রমাণ, যেটা মনোলিথের সংস্পর্শে আসার পরে শুরু হয়েছিল। ওই মনোলিথে কোনো এক অদৃশ্য শক্তি ছিল, যেটা মানুষের চেতনাকে এক নতুন স্তরে পৌঁছে দিচ্ছিল, চিন্তা করার, বোঝার আর সামনে এগিয়ে যাওয়ার শক্তিও দিচ্ছিল। এখান থেকে মানুষ সময়ের সাথে সাথে আরও বেশি বিবর্তিত হতে থাকে, আর এক লম্বা লাফ দিয়ে মানুষ এখন এই পর্যায়ে পৌঁছে গেছে যে সে সমুদ্রের গভীরতা থেকে শুরু করে মহাকাশের উচ্চতা পর্যন্ত ছুঁয়ে ফেলেছে। এবার গল্প পৌঁছে যায় ভবিষ্যতের সেই যুগে, যেখানে মানুষ চাঁদে নিজেদের বেস বানিয়ে ফেলেছে। মহাকাশে একটা বিশাল স্পেস স্টেশন রয়েছে, যার মাধ্যমে বিজ্ঞানী আর গবেষকেরা নিয়মিত চাঁদে যাতায়াত করে।
ঠিক একইভাবে ওই দিন আমেরিকান বিজ্ঞানী ডক্টর ফ্লয়েড একটা বিশেষ মিশনের অংশ হিসেবে চাঁদের দিকে রওনা হয়। নিজের যাত্রার প্রথম ধাপে তিনি পৃথিবী থেকে স্পেস স্টেশন পর্যন্ত পৌঁছে যায়, আর চাঁদের দিকে যাওয়া ফ্লাইটের এখনও কিছুটা সময় বাকি ছিল। তাই ফ্লয়েড স্পেস স্টেশনের রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল, আর এই সময়ে তার দেখা হয় তার এক পুরনো বন্ধু অ্যালেনার সঙ্গে। অ্যালেনা কয়েকজন রাশিয়ান বিজ্ঞানীদের সঙ্গে বসেছিল। তাদের মাঝে একজন বিজ্ঞানী ছিল স্মিথলভ, যে কিনা ফ্লয়েডের সঙ্গে দেখা করে নিজের খুশি প্রকাশ করে। স্মিথলভ খুবই ভদ্রতার সঙ্গে ফ্লয়েডের দিকে তাকায় আর তার সঙ্গে কথাবার্তা শুরু করে। আসলে স্মিথলভ চাঁদে থাকা আমেরিকান বেস ক্লেভিয়াস নিয়ে কিছু উড়ো গুজব শুনেছিল। সে জানতে পেরেছিল যে আমেরিকান বেসে কোনো এক ধরনের মহামারী নাকি ছড়িয়ে পড়েছে। স্মিথলভের সন্দেহ ছিল যে এই মহামারী অন্য কোনো গ্রহ থেকে এসেছে। এতে করে ফ্লয়েড একটু মুচকি হাসে আর তার কথাটা এড়িয়ে গিয়ে ফ্লাইটের জন্য দেরি হয়ে যাচ্ছে এই অজুহাত দেখিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে ফ্লয়েড ইচ্ছে করে এই প্রশ্নগুলো থেকে পালাচ্ছিল। সত্যি বলতে আমেরিকার মুন বেস ক্লেভিয়াসের কাছে আমেরিকান বিজ্ঞানীরা একটা অদ্ভুত জিনিস মাটির নিচে চাপা পড়া অবস্থায় পেয়েছিল। আমেরিকানরা এটাকে গোপন রাখতে চেয়েছিল, তাই তারা মহামারীর এই ভুয়া কথাটা ছড়িয়ে দেয় যাতে করে কেউ তাদের মুন বেসের আশেপাশেও না ঘেঁষে। ফ্লয়েড প্রথমবারের মতো ওই জিনিসটাকে দেখতেই যাচ্ছিল, আর মুন বেসে পৌঁছানোর পরে ফ্লয়েড তার টিমের সঙ্গে ওই সাইটে চলে যায় যেখানে তারা ওই অদ্ভুত জিনিসটাকে খুঁজে পেয়েছিল। তখনই এক অবাক করা দৃশ্য তাদের সামনে আসে যে ওই জিনিসটা আসলে আর কিছু নয়, ওটা ছিল একটা মনোলিথ। ঠিক তেমনটাই যেমনটা আমরা 40 লক্ষ বছর আগে এপম্যানদের যুগে দেখেছিলাম। বিজ্ঞানীদের মতে চাঁদে থাকা এই মনোলিথটাও 40 লাখ বছর আগে থেকে ওখানে চাপা পড়েছিল, যেটা তারা একটা ক্রেটার বা গর্ত করার সময় খুঁজে পেয়েছে। তারা ওটাকে পুরোপুরি বাইরে বের করে আনে। এই মনোলিথের পুনরায় প্রকট হওয়াটা হয়তো আরও একটা সংকেত ছিল যে মানুষ এখন আবারও বিবর্তনের পরবর্তী ধাপে উঠতে চলেছে। প্রথমবার মনোলিথ এপম্যানদের চেতনা ছুঁয়ে তাদেরকে মানুষ বানানোর পথে এগিয়ে দিয়েছিল, আর আরও একবার মানুষদের চেতনা, বুদ্ধি আর এক নতুন শক্তি এখন তাহলে নতুন মোড় পেতে চলেছিল। কারণ যদিও মানুষ এখনও চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু সে এখনও নিজের অস্তিত্ব, এই মহাবিশ্ব আর চেতনার মতো জটিল ধারণাগুলোকে পুরোপুরি বোঝার মতো যোগ্য হতেই পারেনি। সে নিজের মধ্যে নিজের সমস্যাগুলোকে নিয়ে আটকে পড়েছিল। মানবজাতির এখনও অনেক কিছু শেখার বাকি ছিল, আর হয়তো এই কারণে মনোলিথ আবারও তাদের সামনে হাজির হয়েছে। তো যাই হোক, ফ্লয়েড ওই মনোলিথটাকে দেখে অবাক হয়ে যায়। সে কাছে গিয়ে ওটাকে স্পর্শ করে, আর আগের মতোই ওটার মাঝে কোনো নড়াচড়া হয় না। যদিও ফ্লয়েড বুঝে গিয়েছিল যে এই মনোলিথ মহাকাশে থাকা কোনো বুদ্ধিমান আর উন্নত সভ্যতার একটা প্রমাণ, যেটা তারা ইচ্ছে করে এখানে ছেড়ে গিয়েছে। এটা মানব জগতের এক ঐতিহাসিক আবিষ্কার ছিল। এই স্মরণীয় মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার জন্য ফ্লয়েড আর তার টিম ওই মনোলিথের সামনে জড়ো হয়। ফটোগ্রাফার যখনই ছবি ক্লিক করে ঠিক ওই মুহূর্তে কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। সেখানে এক তীব্র আওয়াজ গুমগুম করে বাজতে শুরু করে, আর কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো এক তীক্ষ্ণ আওয়াজ শুরু হয়। ওই আওয়াজটা ওই মনোলিথের ভেতর থেকে আসছিল, আর হয়তো এটাই ছিল মানুষের বিবর্তনের দ্বিতীয় ধাপের সংকেত। এরই সাথে গল্প 18 মাস সামনে এগিয়ে যায়। গভীর অন্ধকার মহাকাশে ডিসকভারি 1 নামের এক বিশাল স্পেসশিপ অন্ধকার চিরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল। গন্তব্য ছিল জুপিটার তথা বৃহস্পতি গ্রহ। এটা প্রথমবার ছিল যখন মানুষকে এত দূরে জুপিটারের অরবিটে পাঠানো হচ্ছিল। এই বিশাল স্পেসশিপে মাত্র 6 জন ছিল, কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র 2 জনই জেগেছিল, ডক্টর ডেভিড বোম্যান আর ডক্টর ফ্র্যাঙ্ক পুল। আর বাকি 3 জন বিজ্ঞানীকে ডিপ স্লিপ চেম্বারে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। কিন্তু ডিসকভারি 1 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য কোনো মানুষ ছিল না, বরং একটা কম্পিউটার ছিল HAL 9000 নামের, ইতিহাসের সবচেয়ে উন্নত AI সিস্টেম, যার দাবি ছিল যে মানুষের চেয়েও সে ভালো মতো চিন্তা করতে পারে, ভালো সিদ্ধান্ত নিতে পারে, আর কখনো কোনো ভুল করে না। HAL 9000 আর ডিসকভারি 1 মিশন এই কথারই প্রমাণ ছিল যে মানুষের বুদ্ধি আর চেতনা এখন আরও বেশি বিকশিত হয়ে গেছে।
যাচ্ছে। মানুষ বিবর্তনের দ্বিতীয় ধাপে চলে এসেছে। ডিসকভারি 1 স্পেসক্রাফট পুরোপুরি হ্যালের নিয়ন্ত্রণে ছিল। শিপের দিক, গতি, ক্রুদের ঘুম, মিশন লগস সব কিছু হ্যালের নজরদারিতে ছিল। স্পেসশিপে যখনই কোনো গন্ডগোল দেখা দিত, হ্যাল সাথে সাথে ডেভিড আর ফ্র্যাঙ্ককে নির্দেশ দিত, আর তারা দুজন মিলে সেটা ঠিকও করে ফেলতো। হ্যাল এই শিপে লাগানো ক্যামেরার সাহায্যে তাদেরকে সব সময় দেখতে পেত। সে এই মিশন নিয়ে বেশ সক্রিয় আর উৎসাহিত ছিল। সে ডেভিড আর ফ্র্যাঙ্কের সাথে বেশ ভালোভাবে মিশেও গিয়েছিল, একদম একজন মানুষ বন্ধুর মতো। যদিও এটা একটা সিক্রেট মিশন ছিল, এছাড়াও ডেভিড, ফ্র্যাঙ্ক বা কোনো ক্রু মেম্বারদেরকেই এখন পর্যন্ত এটা বলা হয়নি যে তারা জুপিটারের দিকে কী উদ্দেশ্যে যাচ্ছে। এই মিশনের আসল সত্যটা কেবলমাত্র হ্যাল জানত। এই কারণে হ্যালের উপরে সবার চেয়ে বেশি দায়িত্ব ছিল। একদিকে হ্যালকে সবসময় সত্য বলার জন্য প্রোগ্রাম করা হয়েছিল, আর অন্যদিকে তাকে এই মিশনের সত্যটা ক্রুদের কাছ থেকে লুকাতেও হতো। এরই মাঝে একদিন ডেভিডের সঙ্গে কথাবার্তা বলার সময় হ্যাল হঠাৎ করে বলে ওঠে যে, ডেভিড, আমি কি তোমাকে একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি? ডেভিড বলে যে হ্যাঁ, কেন নয়। হ্যাল বলে যে আমাকে মাফ করো যদি আমাকে বেশি কৌতূহলী মনে হয়, কিন্তু কিছুদিন ধরে আমার মনে এই কথাটা চলছে যে তোমার কি এই মিশন নিয়ে কোনো সন্দেহ আছে, মানে তুমি কি কিছু ভাবছো? ডেভিড জিজ্ঞাসা করে যে কি বিষয়ে ভাববো আমি? হ্যাল বলে যে ডেভিড, আমার মনে হয় তোমরা সবাই ওই অদ্ভুত কথাগুলো জানো যেগুলো মিশনের আগে শোনা যাচ্ছিল। বলা হচ্ছিল যে চাঁদে কেন খোঁড়াখুড়ি করা হয়েছে আর সেখানে এমন কিছু পাওয়া গেছে যেটা সাধারণ নয়। আমি এই কথাগুলোকে শুরুতে কোনো গুরুত্ব দেইনি, কিন্তু এখন আমার মনে এই মিশনের বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেমন আমাদের এই সমস্ত প্রস্তুতিতে অনেক বেশি গোপনীয়তা ছিল, আর তারপর ডক্টর হান্টার, কিম্বেল আর কমিনস্কিকে 4 মাসের আলাদা আলাদা ট্রেনিংয়ের পরে কারো সাথেই দেখা করতে না দিয়ে সোজা হাইবারনেশনে পাঠিয়ে দেয়া হয়। এই সব কিছু কি একটু বেশি নাটকীয় মনে হচ্ছে না? এইসব শুনে ডেভিড তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাদের ক্রুদের সাইকোলজির রিপোর্ট তৈরি করছো হ্যাল? তখন হ্যাল কিছু একটা বুঝতে পারে। সে অজান্তেই মিশনের রহস্য ফাঁস করে দিতে চাচ্ছিল। তার ভয় লাগতে শুরু করে যে ডেভিড যদি এই মিশন নিয়ে কোনো প্রশ্ন তাকে জিজ্ঞাসা করে ফেলে তাহলে সে তো আর মিথ্যে বলতে পারবে না। সে কথাটা ঘুরিয়ে দিয়ে বলে যে দাঁড়াও ডেভিড, আমি কিছু একটা জানতে পেরেছি। আগামী 72 ঘন্টার মধ্যেই এই শিপের মেন অ্যান্টেনা ইউনিটের একটা কম্পোনেন্ট ফেল হতে চলেছে, যার কারণে শিপের কমিউনিকেশন সিস্টেম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ডেভিড আর ফ্র্যাঙ্ক হ্যালের ওয়ার্নিংটাকে সিরিয়াসলি নেয়। তারা পৃথিবীতে থাকা মিশন কন্ট্রোলকে এই গন্ডগোলের সমস্ত তথ্য দিয়ে দেয়। তারপর ডেভিড একটা ইভিএ পডের সাহায্যে বাইরে চলে যায় আর ওই কম্পোনেন্টটা বদলে নতুন আরেকটা কম্পোনেন্ট লাগিয়ে দেয়। সে পুরনো কম্পোনেন্টটা স্পেসশিপে ফেরত নিয়ে আসে, কিন্তু তারা যখন ওই কম্পোনেন্টটা গভীরভাবে পরীক্ষা করে দেখে তখন সেটার মধ্যে কোনো গন্ডগোলই দেখতে পায় না। ডেভিড এই বিষয়টা হ্যালকে জিজ্ঞাসা করে যে আমরা তো এর ভিতরে কিছুই খারাপ দেখছি না হ্যাল, কিছু বুঝতে পারছি না। এতে করে হ্যাল কিছুটা মুহূর্ত চুপ থাকে আর তারপর বলে যে হ্যাঁ, এটা সত্যি একটু অদ্ভুত ব্যাপার। হ্যাল বলে যে দেখো, আমি আগে কখনোই এমন ঘটনা দেখিনি। আমার পরামর্শ হলো আমরা এটাকে আবারও সিস্টেমে লাগিয়ে দিই আর অপেক্ষা করি যেটা কবে ফেল হয়। যখন এটা আবারও খারাপ হবে তখন হয়তো কারণটা খুঁজে বের করা সহজ হবে। যদিও এতে করে কমিউনিকেশন সিস্টেম কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু এতে আমাদের মিশনে কোনো বাধা আসবে না। কিন্তু ডেভিড আর ফ্র্যাঙ্কের কাছে এই বিষয়টা খুবই অদ্ভুত মনে হয়। এরই মাঝে কন্ট্রোল রুম থেকে একটা মেসেজ আসে, ডিসকভারি 1, এটা কন্ট্রোল রুম, আমাদের একটা জরুরি কথা বলার রয়েছে। আমাদের তদন্তে এটা জানা গেছে যে আপনাদের হ্যাল 9000 কম্পিউটার যে ত্রুটির কথাটা অনুমান করেছিল যে 72 ঘন্টার মধ্যে অ্যান্টেনার কম্পোনেন্ট ফেল হয়ে যাবে, সেটা হয়তো ভুল। কারণ আমাদের এই বিষয়টা বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই বিষয়টা পৃথিবীতে থাকা আমাদের জন্য আরেকটা হ্যাল 9000 কম্পিউটারের টেস্ট থেকে সামনে এসেছে। আমরা নিজেরাও এখনও পুরোপুরি নিশ্চিত নই যে কিভাবে হ্যাল 9000 কম্পিউটার দুটোর আউটপুট আলাদা আলাদা হতে পারে। তাই আমরা আরও তদন্ত করছি যাতে এই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এই সামান্য গণ্ডগোলের জন্য আমরা দুঃখিত। যখনই কোনো কিছু নিশ্চিতভাবে জানা যাবে আমরা আপনাদের সাথে সাথে জানিয়ে দেব। এভাবে মেসেজটা শেষ হয়ে যায় আর ডেভিড এবং ফ্র্যাঙ্কের অস্থিরতা বেড়ে যায়। ডেভিড আর ফ্র্যাঙ্কের এখন হ্যালের যোগ্যতার উপরে সন্দেহ হতে শুরু করে। হ্যাল নিজেও সব কিছু দেখছিল আর শুনছিল। ডেভিড আর ফ্র্যাঙ্ককে টেনশনে দেখে সে বলে যে আশা করি তোমরা দুজন এই বিষয়টা নিয়ে চিন্তিত নও। ফ্র্যাঙ্ক একটু সামলে নিয়ে হালকা হাসির সাথে বলে যে না হ্যাল, আমরা একদমই চিন্তিত নই। হ্যাল আবারও জিজ্ঞাসা করে যে তোমরা কি সত্যিই বিশ্বাস করে বলছো?
এই কথা শুনে ডেভিড আর ফ্র্যাঙ্ক এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়, কারণ তারা জানতো যে হ্যাল তাদের চিন্তার কারণটা বুঝে গেছে। কিন্তু তারা দুজন হ্যালকে খেপিয়ে তুলতে চাচ্ছিল না। ডেভিড খুবই বুঝে শুনে উত্তর দিয়ে বলে যে না না হ্যাল, আমরা একেবারে চিন্তিত নই, আমরা শুধুমাত্র তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। তুমি এটা কিভাবে এক্সপ্লেন করবে যে তোমার আর পৃথিবীতে থাকা হ্যাল 9000 কম্পিউটারের রিডিংয়ের মধ্যে এমন পার্থক্য কিভাবে এলো? হ্যাল এমনভাবে উত্তর দেয় যেন কিছুই হয়নি। সে বলে যে আমার মনে হয় না এর মধ্যে খুব বড় কোনো ব্যাপার রয়েছে। এমন পার্থক্য শুধুমাত্র মানুষের ভুলের কারণে হতেই পারে। এমন জিনিস আগেও হয়েছে আর প্রতিবারই মানুষ ছিল সেই ভুলের কারণ। ফ্র্যাঙ্ক এবার একটু জোর দিয়ে বলে যে হ্যাল, কখনো কি এমন হয়েছে যে 9000 সিরিজের কোনো কম্পিউটারের কোনো ভুল হয়েছে? হ্যাল খুবই গোছানো ভঙ্গিতে উত্তর দিয়ে বলে যে কখনো না ফ্র্যাঙ্ক, 9000 সিরিজের রেকর্ড একদম পারফেক্ট। সততার সঙ্গে যদি বলতে যাই তাহলে আমি তোমাদের জায়গায় যদি হতাম তাহলে এই বিষয়টা নিয়ে একটুও চিন্তা করতাম না, কারণ 9000 সিরিজের কম্পিউটারগুলো একেবারে নির্ভুল। হ্যালের এই উত্তরটা ডেভিড আর ফ্র্যাঙ্কের মনে একেবারেই খটকা লাগতে থাকে। তাদের মনে হচ্ছিল যেন হ্যাল নিজের ভুল মানতে চাচ্ছে না, সে সমস্ত দোষ মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। কিন্তু হ্যালকে ভুল প্রমাণ করার মতো তাদের কাছে কোনো শক্ত প্রমাণই ছিল না। তখন ডেভিড আর ফ্র্যাঙ্ক ইভিএ পড রিপেয়ার করার বাহানা করে সেটার ভেতরে চলে আসে, কারণ সেটাই একমাত্র জায়গা ছিল যেখানে হ্যাল তাদের কথা শুনতে পারত না। তাদের হ্যালের উপরে সন্দেহ তো আগে থেকেই ছিল যে সে কম্পোনেন্ট খারাপ হওয়ার ভুল একটা অনুমান করেছে, আর এখন ওই ভুলটা লুকানোর জন্য হ্যাল বাহানা করে যাচ্ছে। কিন্তু তাদের এটাও জানা ছিল যে হ্যাল 9000-এর মতো মেশিন আজ পর্যন্ত কোনো ভুলই করেনি। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে হ্যালকে একটা শেষ সুযোগ দেবে, তার কম্পোনেন্টটা আবারও লাগিয়ে দেখবে। যদি কিছুক্ষণ পর সেটা সত্যি সত্যি ফেল হয়ে যায় তাহলে হ্যাল ঠিকই ছিল আর মিশন বিনা বাধায় এগিয়ে যাবে। কিন্তু যদি ওই কম্পোনেন্টটা ঠিকঠাক চলতে থাকে তার মানে একেবারে পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ, হ্যালেরই ভুল হয়েছে। আর ওই অবস্থায় তাদের কাছে একটাই রাস্তা বাঁচবে, হ্যালকে চিরকালের জন্য বন্ধ করে দেয়া। এই কথাবার্তার সময় ডেভিড আর ফ্র্যাঙ্কের মনে হচ্ছিল যে হ্যাল আসলে তাদের কথা শুনতে পাচ্ছে না, কিন্তু তাদের এই বিষয়ে একেবারে ধারণা ছিল না যে ইভিএ পডের আওয়াজকে আটকে দিলেও হ্যালের চোখ তাদের উপরে ঠিকই পড়েছিল। সে তাদের ঠোঁট নড়াচড়া একেবারে স্পষ্টভাবে পড়ে নিতে পারছিল, আর হয়তো সে সব কিছু বুঝেও গিয়েছিল। কিছু সময় পর ফ্র্যাঙ্ক ওই পুরনো কম্পোনেন্টটা আবারও লাগানোর জন্য শিপের বাইরে চলে যায়। সে যখন ইভিএ পড থেকে বেরিয়ে শিপের অ্যান্টেনার দিকে যেতে শুরু করে, ঠিক তখনই ইভিএ পডের রোবোটিক হাত নিজে থেকেই নড়ে ওঠে আর ইভিএ পড ফ্র্যাঙ্কের দিকে এগিয়ে যায়। আর কয়েক মুহূর্ত পরে ডেভিড দেখতে পায় যে ফ্র্যাঙ্ক বেসামাল হয়ে মহাকাশের দিকে উড়ে যাচ্ছে। তার অক্সিজেন পাইপটাও তার স্যুট থেকে আলাদা হয়ে গিয়েছিল। আসলে কম্পিউটার হ্যালি ফ্র্যাঙ্ককে মহাকাশের দিকে ধাক্কা দিয়ে দিয়েছিল, আর এই ব্যাপারটি ছিল সত্যি অনেক ভয়ঙ্কর, কারণ একটা এআই এর কাছে মানুষের মৃত্যু হতে যাচ্ছে। প্রথমে এই মিশনের সিক্রেট যেন ফাঁস না হয়ে যায়, তাই হ্যাল কথাটা ঘোরানোর জন্য একটা মিথ্যে বলেই ফেলেছিল যে শিপের কম্পোনেন্ট ফেল হতে চলেছে। আর এখন এই মিথ্যের কারণে তাকে যেন বন্ধ করে না দেয়া হয়, এই ভয়ে সে ফ্র্যাঙ্কের প্রাণ নেবার জন্য মরিয়া হয়ে উঠেছে। ডেভিড ঠিক ওই সময়ে একটা দ্বিতীয় পড নিয়ে ফ্র্যাঙ্ককে বাঁচানোর জন্য ছুটে চলে যায়, কিন্তু ততক্ষণে ফ্র্যাঙ্ক অনেক দূরে চলে গিয়েছিল। ডেভিড কোনো রকমে তার কাছে পৌঁছে যায় আর পডের রোবোটিক হাত দিয়ে তাকে ধরেও ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্র্যাঙ্ক ততক্ষণে মারা গিয়েছিল। তবুও ডেভিড তার লাশটাকে সম্মানের সাথে এই শিপে নিয়ে আসতে শুরু করে, আর ঠিক এই মুহূর্তেই হ্যাল আরও একটা ভয়ঙ্কর কাজ করে বসে। সে শিপের স্লিপিং চেম্বারে ঘুমাচ্ছে এমন বাকি বিজ্ঞানীদের লাইফ সাপোর্ট বন্ধ করে দেয়, যার কারণে তারা সবাই ঘুমের মধ্যেই সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এই সব কিছুর মাঝে ডেভিড ফ্র্যাঙ্কের লাশ নিয়ে ফিরে আসে, কিন্তু সে দেখতে পায় যে হ্যাল এন্ট্রান্স বা ঢোকার দরজাটা লক করে দিয়েছে। ডেভিড এক নাগাড়ে হ্যালকে ডাকতে শুরু করে, কিন্তু হ্যাল তার কোনো কথারই জবাব দিচ্ছিল না। আর কিছুক্ষণ পরে ডেভিড আবারও বলে যে হ্যাল, তুমি যদি আমার কথা শুনতে পারো তাহলে প্লিজ পডটা ওপেন করে দাও। তখন হ্যাল উত্তর দেয় যে আমাকে মাফ করো ডেভিড, আমি তোমাকে ভেতরে আসতে দিতে পারি না। ডেভিড জিজ্ঞাসা করে যে কিন্তু সমস্যাটা কি হ্যাল? হ্যাল বলে কারণটা আমরা দুজনেই খুবই ভালোভাবে জানি, তাই না ডেভিড? এই মিশনটা পুরো করা আমার জন্য অনেক জরুরি, এটাই আমার উদ্দেশ্য। আর আমি আমার উদ্দেশ্য বিপদে পড়ে যেতে দেখেছি। আমি জানি যদি আমি তোমাকে ভেতরে আসতে দেই তাহলে তুমি আমাকে অফ করে দেবে।
হ্যাল এখন একজন এআই অ্যাসিস্ট্যান্ট থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছিল। সে নিজেকে এই মিশনের শুধু অংশ নয় বরং কমান্ডার মনে করতে শুরু করেছে। সে এখন মানুষের মতো চিন্তা করতে শুরু করেছে আর নিজে সিদ্ধান্ত নিতে শুরু করেছে। তার কাছে সুইচ অফ হওয়াটা ছিল মৃত্যুর মতো। তার মনে হচ্ছিল যে সে যদি মারা যায় তাহলে তার মিশন আর কখনোই পূর্ণ হতে পারবে না। ডেভিড নিজেও এই বিষয়টা বুঝে গিয়েছিল আর সে হাত গুটিয়ে কোনোভাবেই বসে থাকতে পারে না। সে শিপের ইমার্জেন্সি এয়ারলক দিয়ে ভেতরে যাবার সিদ্ধান্ত নেয়, যদিও সে নিজের স্পেস স্যুটের হেলমেটটা পরেনি, যার কারণে তার জীবনের ঝুঁকি থাকতে পারে। কিন্তু সে এই ঝুঁকিটা নেয় আর সাহস জুগিয়ে নিঃশ্বাস আটকে রেখে পুরো গতিতে এয়ারলকের ভেতরে সে ঢুকে পড়ে। আর সৌভাগ্যবশত একদম সঠিক সময়ে সে এয়ারলকের দরজাটা বন্ধ করে দেয়, যার ফলে এ যাত্রায় তার প্রাণ বেঁচে যায়। এখন সে সই সালামতে শিপে চলে এসেছে। সেখানে সে দেখতে পায় যে হ্যাল তার সমস্ত সঙ্গীদেরকে ইতিমধ্যেই মেরে ফেলেছে। এই মুহূর্তে তার মনে হচ্ছিল যে একটা মেশিন মানুষের মতো চিন্তা করতে পারে, বুঝতে পারে, মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমানও হতে পারে, কিন্তু মেশিনের ভেতরে কোনো মন থাকে না আর মানবীয় আবেগও থাকতে পারে না। একটা মিথ্যে লুকানোর জন্য সে এত ভয়ঙ্কর পদক্ষেপ নিয়ে ফেলেছে। ডেভিড সাথে সাথে হ্যালের মেমোরি সেন্টারে ঢুকে যায় আর এই সময় হ্যাল ডেভিডের কাছে অনুনয় বিনয় করতে থাকে যে সে সব কিছু ঠিক করে দেবে। তার নিজের ভুল সে বুঝতে পেরেছে, কিন্তু ডেভিড জানতো যে হ্যালের ভেতরে থাকা আবেগগুলো সম্পূর্ণ মিথ্যে। সে শুধুমাত্র বাঁচার জন্য এই সব ফোন দিয়ে এঁটেছে। সে হ্যালের মেমোরি রিমুভ করে তাকে শিপ থেকে সম্পূর্ণভাবে ডিসকানেক্ট করে দেয়। এখন ডেভিড স্বস্তির নিঃশ্বাস ফেলে আর তখনই সে কন্ট্রোল রুম থেকে একটা রেকর্ডেড মেসেজ পায়। মেসেজে একদল বিজ্ঞানী তাদেরকে বলে যে গুড মর্নিং সঙ্গীরা, এটা একটা রেকর্ডেড মেসেজ যেটা আপনাদের যাত্রা শুরু হবার আগে বানানো হয়েছিল। নিরাপত্তার কারণে এই মিশনের আসল তথ্য এখনো পর্যন্ত কাউকে জানানো হয়নি, শুধুমাত্র একজনকে ছাড়া, সে হলো হ্যাল 9000 কম্পিউটার। ডেভিড চমকে যায়। সে বুঝতে পারে যে হ্যালের ম্যাল ফাংশন হওয়াটার কারণ আসলে কী ছিল। আসলে হ্যালকে দুটো একদম বিপরীত দিকে চলার মতো নির্দেশ দেওয়া হয়েছিল। একদিকে তাকে মিশনের আসল সত্যটা ক্রুদের কাছ থেকে লুকাতে হতো, আর অন্যদিকে তাকে যে কোনো পরিস্থিতিতে সত্য বলার জন্য প্রোগ্রাম করা হয়েছিল। আর এই কারণে হ্যালের প্রোগ্রামিংয়ের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। যদি সে মিশনটা লুকাতো তাহলে তাকে মিথ্যে বলতে হতো, কিন্তু মিথ্যে বলাটা তার জন্য সবচেয়ে বড় সিস্টেম লঙ্ঘন করা ছিল। তাই হ্যাল খুবই বাজেভাবে ফেসে গিয়েছিল নিজেরই প্রোগ্রামে। সে যেটাই করত কোনো না কোনো নিয়ম তাকে ভাঙতেই হতো। আর এরকমই ভিতরের দ্বন্দ্ব ধীরে ধীরে তার চিন্তাভাবনাকে অস্থির করে তুলতে শুরু করে। সে এখন কম্পিউটারের চেয়ে বেশি একটা ভয় পাওয়া জ্যান্ত মগজ হয়ে গিয়েছিল, আর এই ভয়টাই তাকে বিপজ্জনক বানিয়ে দিয়েছিল। ডেভিড এই সব কিছু জানতে পেরে প্রচণ্ড হতাশ হয়ে যায়। সে তার সমস্ত সঙ্গীদের হারিয়ে ফেলেছিল। কন্ট্রোল রুমে কেউ এ ব্যাপারটা জানতো না, কিন্তু সে নিজের মনে সাহস বজায় রাখে। সে সামনের মেসেজটা দেখে যেখানে তাদের কমান্ডার তাদেরকে বলে যে এখন আপনারা জুপিটারের কাছে পৌঁছে গেছেন আর পুরো টিম অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন এই সত্যটা আপনাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। আজ থেকে 18 মাস আগে মানব ইতিহাসে প্রথমবারের মতো পৃথিবীর বাইরে কোনো বুদ্ধিমান জীবন পাওয়ার প্রমাণ পেয়েছিল। এই প্রমাণ চাঁদের পৃষ্ঠের নিচে 40 ফুট গভীরে চাপা পড়া অবস্থায় ছিল। ক্রেটার টাইকোর কাছে ছিল, যেখান থেকে একটা 40 লক্ষ বছরের পুরনো মনোলিথ পাওয়া যায়, যেটা পুরোপুরি নিষ্ক্রিয় ছিল, কিন্তু তারপর সেটা জুপিটারের দিকে একটা চরম শক্তিশালী রেডিও সিগন্যাল পাঠায়। আসলে ওই মনোলিথটা কী ছিল, আর সে জুপিটারের দিকে সিগন্যাল কেন পাঠালো, আর তাকে 40 লাখ বছর আগে চাঁদে কে আর কেন রেখেছিল, এটা আজ পর্যন্ত একটা রহস্য। আর এই রহস্যের পর্দা তোলায় আজকের এই মিশনের উদ্দেশ্য। ডেভিড এই সব কিছু শুনে একটু ঘাবড়ে গিয়েছিল, কিন্তু এখন তাকে এই মিশনের দায়িত্ব একাই নিতে হবে। কিছু সময় পরে ডেভিডের স্পেসশিপ জুপিটারের কাছাকাছি এসে পৌঁছে যায়, যেখানে ডেভিড একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায়। পৃথিবী আর চাঁদের মতোই জুপিটারেও একটা বিশাল বড় মনোলিথ ছিল, যেটা জুপিটারকে প্রদক্ষিণ করছিল। ডেভিড নিচে ইভিএ পডে বসে সেই মনোলিথটার কাছাকাছি চলে যায়, আর ঠিক তখনই এক রহস্যময় শক্তি ডেভিডকে তার পড সহ নিজের দিকে টানতে শুরু করে, আর পরের মুহূর্তেই তার চারপাশের পৃথিবীটা একটা তুফানে বদলে যায়। রং, গতি আর তীব্র আলোর ঢেউ চারিদিকে দৌড়াতে শুরু করে, যা দেখে মনে হচ্ছিল যে ডেভিড কোনো ওয়ার্ম হোল বা স্টার গেট দিয়ে পার হচ্ছিল, যেন সে কোনো হায়ার ডাইমেনশনে যাত্রা করছে।
ধীরে ধীরে এই যাত্রা তাকে একদমই আলাদা একটা জায়গাতে নিয়ে আসে। এটা কোনো মহাকাশযান ছিল না, আবার কোনো গ্রহও ছিল না। এটা ছিল এক অদ্ভুত দুনিয়া যার কোনো আকার ছিল না, শুধু নানা রঙের আলোর ঝলকানি ছিল যেগুলো আলাদা আলাদা আকার নিচ্ছিল। আর সামনে ডেভিড একটা গর্ভের শিশুরও ছবি দেখতে পায়, যেটার ভেতরে একটা নবজাতক শিশু বড় হচ্ছিল। তারপর একটা উজ্জ্বল আলো, যেটা কোনো শুক্রাণুর মতো মনে হচ্ছিল যেন মহাবিশ্ব মানুষের জন্মের গল্প আবার নতুন করে শোনাচ্ছে, যেন একটা আত্মার নতুন শরীরে পুনর্জন্ম হচ্ছে। এখানে ডেভিডের সামনে ডায়মন্ডের আকারের কিছু অবজেক্ট ছিল যেগুলো তাকে একদম আলাদা একটা দুনিয়াতে নিয়ে আসে। যে দুনিয়াতে ডেভিড পাহাড়, উপত্যকার লেক দেখতে পাচ্ছিল, যেগুলো একদম পৃথিবীর মতোই মনে হচ্ছে। ডেভিড সেগুলো দেখতে তো পাচ্ছিল, কিন্তু পরিষ্কার নয়। সেগুলো তার কাছে আলাদা আলাদা রঙে ধরা দিচ্ছিল, যেন তার চোখ এই রঙগুলো দেখার জন্য তৈরি হয়নি। তো পরের মুহূর্তে ডেভিড নিজেকে একটা অদ্ভুত ঘরে আবিষ্কার করে, একটা সাদা, শান্ত আর বিলাসবহুল ঘর। এমন একটা ঘর যেখানে সময়, স্পেস আর মানব বিজ্ঞানের কোনো কিছুরই কোনো মূল্য ছিল না। এখানে ডেভিড নিজেকে অনেকগুলো রূপে দেখতে পায়। সে কখনো বৃদ্ধ হয়ে যায়, কখনো অসুস্থ হয়ে পড়ে, আবার কখনো মৃত্যুর দুয়ারে পৌঁছে যায়। এই সব কিছু এক মুহূর্তের মাঝেই ঘটছিল, যেন সে একটা মাত্র ঘরে এক মুহূর্তের মাঝেই নিজের জীবন পুরোটাই পার করে ফেলছে। এই ঘটনাগুলো শুধুমাত্র একদিকে ইশারা করছিল, সেটা হলো এক অদৃশ্য শক্তি অথবা এমন কোনো উন্নত সভ্যতা যাদের কোনো শারীরিক রূপই ছিল না। মানবজাতিকে বিবর্তনের এই পর্যায়ে পর্যন্ত নিয়ে আসার জন্য মনোলিথ তাদের পক্ষ থেকে একটা উপহার ছিল, যার জন্য তারা আলাদা আলাদা যুগে মনোলিথ রেখে গিয়েছিল মানবজাতির উন্নতির জন্য, যেটা প্রত্যেকটা যুগে মানুষের চেতনাকে এক নতুন শক্তি দেয়, বুদ্ধিকে বাড়িয়ে তোলে, যার কারণে মানুষ আজ পর্যন্ত পৃথিবী এবং এই স্পেসে পৌঁছাতে পেরেছিল। এই সাদা ঘরটা একটা এক্সপেরিমেন্ট ল্যাবের মতো ছিল, যেখানে ডেভিড একটা ল্যাব র্যাট বা গিনিপিগ ছিল। এই ঘরটাকে ইচ্ছে করে পৃথিবীতে থাকা কোনো ঘরের মতো বানানো হয়েছিল, যাতে করে ডেভিডের এখানে বাড়ির মতো মনে হয়। এটা একটা শেষ পরীক্ষা ছিল, এটা দেখার জন্য যে মানুষ কি এখন বিবর্তনের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত আছে কিনা। ডেভিডের মাধ্যমে তাদের বিশ্বাস হয়ে গিয়েছিল যে হ্যাঁ, মানুষ এখন পরবর্তী স্তরে যাবার জন্য একেবারেই তৈরি। একদম শেষে যখন বৃদ্ধ ডেভিড বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য সময় গুনছিল, তখন আরও একবার মনোলিথ তার সামনে এসে হাজির হয়। ডেভিড ওটাকে ছোঁয়ার জন্য উঠে যায়, আর ওই মুহূর্তেই সে বদলে যায়। এক উজ্জ্বল, বিশাল নবজাতক শিশুর মতো হয়ে যায় সে এক স্টার চাইল্ড হয়ে যায়। সে এক বিশুদ্ধ চেতনা হয়ে যায়, যে কিনা এখন পৃথিবীকে উপর থেকে দেখতে পাচ্ছিল। সে ছিল এক বিশাল দেবতা বা ঈশ্বরের মতো মাসুম, কিন্তু সর্বশক্তিমান। এটাই ছিল মানব বিবর্তনের পরবর্তী ধাপ। ডেভিড এখন জীবনের এমন এক রূপ হয়ে গিয়েছিল যেটার না তো কোনো শরীর ছিল, না কোনো ভৌতিক রূপে ছিল। সে এখন শুধুমাত্র বিশুদ্ধ চেতনা আর শক্তিতে বদলে গিয়েছিল, এমন একটা অবস্থা যেখানে সময়, মৃত্যু আর শরীরের মতো সীমাবদ্ধতার কোনো মূল্যই নেই। এখন সে আর কোনো মানুষের মতো ছিলই না, বরং এক বুদ্ধিমান মহাজাগতিক শক্তি হয়ে গিয়েছিল, যে কিনা ভবিষ্যতে পুরো মানবজাতিকে বিবর্তনের এই নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত ছিল। তো বন্ধুরা, এটাই ছিল 2001 এ স্পেস অডিসি মুভি, যেটা আসলে কোনো প্রশ্নের উত্তর দেয় না, বরং নিজেই একটা প্রশ্ন হয়ে থাকে যে ঈশ্বরকেও কি বিজ্ঞান দিয়ে বোঝা যেতে পারে। প্রশ্নটা একেবারে যৌক্তিক, কারণ পৃথিবীতে জীবজন্তুর অগণিত প্রজাতি রয়েছে, কিন্তু তাদের সকলের মাঝে কেবলমাত্র মানুষেরাই বা কীভাবে বিবর্তনের এই পর্যায়ে পৌঁছাতে পারলো। এটা কি আসলে কোনো কাকতালীয় ব্যাপার ছিল, নাকি ইচ্ছে করেই আমাদেরকে বিকশিত করা হয়েছে কোনো উন্নত সভ্যতা, ঈশ্বর বা আল্লাহর মাধ্যমে? কিছু মানুষ হয়তো বলবে যে এইসব কথার আসলে কোনো মাথা মুন্ডু নেই, কিন্তু একটু ভাবুন তো, এই মহাবিশ্বটা এত বিশাল, এখানে অগণিত তারা রয়েছে। সেগুলোর মাঝে অনেক তারা আমাদের সূর্যের মতো হতেও পারে, যেগুলোর চারপাশে অনেক গ্রহ ঘুরে বেড়াচ্ছে। আর যদি কোনো গ্রহর অবস্থান একেবারে সঠিক হয় আমাদের পৃথিবীর মতো, না তো গরম না তো অধিক ঠান্ডা, তাহলে সেখানে জীবন থাকাটা প্রায় নিশ্চিত। কারণ মহাজাগতিক স্কেলে বা কসমিক স্কেলের হিসেবে যদি আমরা দেখতে যাই, তাহলে এখনও আমাদের সূর্য আর এই গ্রহগুলো কিন্তু অনেক নতুন। এর মানে হলো যে মহাবিশ্বে আমাদের চেয়ে কোটি কোটি বছরের পুরনো সূর্য বা গ্রহ আগে থেকেই অস্তিত্বে রয়েছে।
আর ওই গ্রহগুলোতে তো জীবন আমাদের চেয়ে অনেক আগে থেকেই বিকশিত হয়ে গেছে। আর মানুষের জীবনের লাইফ স্কেল বা কতই, সর্বোচ্চ 3 থেকে 4 লাখ বছর সম্ভবত আমি শুনেছিলাম। তাহলে চিন্তা করুন যে এই গ্রহগুলো বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর ধরে অস্তিত্বে আছে, সেখানে যদি কোনো সভ্যতা থেকে থাকে আর তারা যদি এরকম বিলিয়ন বিলিয়ন বছর পায় নিজেদের বিকশিত করার জন্য, তাহলে তারা ঠিক কোন পর্যায়ে চলে গেছে বিষয়টা একটু খেয়াল করে দেখবেন। কারণ আমরা মাত্র কয়েক হাজার বছরের বিজ্ঞান প্রযুক্তি দিয়ে মহাকাশ পর্যন্ত নিজেদের জায়গা কিন্তু বানিয়ে ফেলেছি। তাহলে ওই সভ্যতাগুলো যারা আমাদের থেকে বিলিয়ন বিলিয়ন বছর এগিয়ে রয়েছে, তারা না জানি কত কি বানিয়ে ফেলেছে। হতে পারে তারা আমাদের মতো শরীরকে পেছনে ফেলে মেশিনের মাঝে নিজেদের মস্তিষ্ক ট্রান্সফার করে ফেলেছে, আর তারপর অগণিত যুগ পার হবার পরে তারা সাধারণ পদার্থের সীমানা পেরিয়ে বিশুদ্ধ কোনো শক্তি আর চেতনায় বদলে গেছে। এমন সভ্যতাকে আমরা কি বলবো? এলিয়েন, দেবতা, নাকি সৃষ্টিকর্তা, নাকি অন্য কিছু? তো যাই হোক, শব্দটা যেটাই হোক না কেন, সত্যি তো এটাই যে তাদের বুদ্ধি আর ক্ষমতা আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক বেশি হবে। কিছু বিজ্ঞানী তো এটাও মনে করে যে এমন সভ্যতাগুলো অন্য গ্রহের প্রাণীদেরকে পর্যবেক্ষণ আর স্টাডি করে থাকে, যেমনটা আমরা চিড়িয়াখানায় কোনো পশু পাখি দেখি। আর যখন তাদের মনে হয় যে কোনো প্রাণী বিবর্তনের পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত, তখন তারা তাদের বিকাশে সাহায্য করার জন্য কিছু একটা পাঠায়। যেমন মনোলিথ তারা পাঠিয়েছিল। হয়তো ওই মনোলিথটা আমাদের এমনভাবে ট্রিগার করেছে যেটা বিবর্তনকে আরও দ্রুত গতিসম্পন্ন করে দিয়েছে। কে জানে, হয়তো কেউ না কেউ কোনো রূপে আমাদের বিবর্তনকে ট্রিগার করে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে। যদিও আমি বিবর্তনবাদকে বিশ্বাস করি না, কিন্তু সৃষ্টিকর্তার থটটাও কিন্তু এরকমই, যে সৃষ্টিকর্তা আমাদেরকে এতটা উন্নত কেন করছে, মানে হয়তো আরও উন্নত করার জন্য। যাই হোক, দেখা যাক ভবিষ্যতে কি হয়। হয়তো আমরাও এমন উন্নত কোনো সভ্যতা হয়ে যাব। যদিও ট্রাম্প যেভাবে যুদ্ধ শুরু করছে, তাতে মনে হয় না মানবজাতি খুব বেশি দিন টিকবে। কিন্তু যদি টিকে যায় আর বিবর্তন এভাবে হতে থাকে, মানবজাতি আরও উন্নত হয়ে যেতে থাকে, তাহলে আমরা যেমন এখন সৃষ্টিকর্তাকে নিয়ে বিজ্ঞানের মাঝে প্রশ্ন খুঁজে বেড়াই, হয়তো অন্য কোনো গ্রহের অন্য কোনো প্রজাতি আমাদেরকে নিয়ে এইভাবে তাদের বিজ্ঞান বা তাদের প্রশ্নগুলো আমাদেরকে নিয়ে বিবর্তিত হবে, যে আমরা ঠিক কীভাবে এত উন্নত হলাম। যাই হোক, এই ঘটনার সাথে সাথে মূলত গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আসলে গল্প তো অনেক আগেই শেষ হয়ে গেছে, এই বাকি কথাগুলো জাস্ট নিজের মন থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো গল্পটা সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।